তার মানে কি বামেদের তো কোনো ভয় ছিল না সেই সময়, রাজ্যে তাদের সরকার। তাহলে আজকে তৃণমূলের এসআইআর নিয়ে এত ভয় কেন? তখন 28 লক্ষ ভোটার বাদ হওয়ার পরেও বাম 235 কেন? আজকে তাহলে তৃণমূল কি মনে করছে যে আজকে এসআইআর হলে কি তৃণমূল 213 থেকে 13টায় নেমে যাবে? দেখুন, কার্যত আজকে যা ভিড় হয়েছে নরেন্দ্র মোদীর সভায়, তা আমার দেখা বিগত 5 বছরের শ্রেষ্ঠ ভিড়। এবং এইখানে যে সকল মানুষ উপস্থিত হয়েছেন তার মধ্যে দলীয় কর্মী সমর্থকের থেকে সাধারণ মানুষের ভিড়টা বেশি আমি আজকে দেখতে পাচ্ছি। মানুষ উৎসাহিত, মানুষ আপ্লুত, এবং মানুষ এতদিন পরে একটা ফক্স ইন দ্য বক্স স্ট্রাইকার দেখতে পেল, যে বল আসলে কিভাবে গোলে কনভার্ট করতে হয় একদম সরাসরি দেখিয়ে দিয়েছে। আজকে নরেন্দ্র দামোদর দাস মোদী 3টে রেল প্রকল্প, মেট্রো রেল প্রকল্পের শিলান্যাস করেছেন। কুণালবাবু একটা স্টেটমেন্ট করেছেন, আমি জানতে পারলাম যে সেখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হায়ার করা প্রজেক্ট। আমি প্রশ্ন করছি কুণালবাবুকে, কবি সুভাষ মেট্রো স্টেশন সবথেকে চর্চিত মেট্রো স্টেশন, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রেলমন্ত্রী হওয়ার পর সেই কবি সুভাষ মেট্রো স্টেশন হয়েছিল। সেই কবি সুভাষ মেট্রো স্টেশনটার আজকে কি পরিণতি? মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হওয়ার পর প্রথম হাইজ্যাক করেছিল কবি সুভাষ মেট্রো স্টেশনকে, এবং তারপর আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে রেল অ্যাফেয়ার্স, সেই রেল অ্যাফেয়ার্স কে নিয়ে এসে আরেকটা রেল মন্ত্রিত্ব করে কংগ্রেসে সেই মিনিস্ট্রি থেকে জোর জবরদস্তি নিয়ে এসে তারপর মমতা ব্যানার্জি সমস্ত সুযোগ সুবিধা কাজে লাগিয়ে নিজের খালি প্রজেকশন করে গেছে। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এগুলো হাইজ্যাক করা, আর প্রধানমন্ত্রিত্বের কাজ পালন করবার জন্য আজকে শিলান্যাস করছেন। এটাই নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য। কেউ তার অ্যাডভান্টেজ নেয় এবং কেউ অ্যাডভান্টেজটা মানুষকে পৌঁছে দেয়। না না, যেরকম ভাবে 21শে জুলাইতে যাওয়া হয়, বাস স্ট্যান্ডে বাস চালাতে দেওয়া হবে না, 21শে জুলাই মানুষের একটা বিশেষ আপত্তি থাকে, যা আমি আমার দোকানটা বন্ধ করে দিয়ে একদিনের ব্যবসার ক্ষতি করে আমি কেন 21শে জুলাই এর মঞ্চে যাব? 21শে জুলাইয়ে মানুষের একটা বিশেষ আপত্তি থাকে, যা আমি যে 21শে জুলাই এর মঞ্চটা যাব, গোটা বাজারটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আজকে যে নরেন্দ্র মোদীর সভা হচ্ছে, দেখুন একটা দোকান বন্ধ হয়নি, প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা মানুষ নিজ নিজ ব্যবসায় নিজে ব্যস্ত, রাস্তায় টোটো চলছে, রাস্তায় অটো চলছে, কিন্তু তাও সাধারণ মানুষের ঢল নেমেছে ওই সেন্ট্রাল জেলের মাঠে। তার মানেটা কি? মানে মানুষ যাকে বিশ্বাস করছে, মানুষকে যারা ভরসা জুগিয়েছে, তার আরেক নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটা নিঃসন্দেহে বলা যায়। তার কারণ জওহরলাল নেহরুর পরে তিনবারের প্রধানমন্ত্রীর তকমা জওহরলাল নেহরু ইনহাউস ভোট পেয়ে প্রথমবার জিতেছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনবার গণতান্ত্রিক পদ্ধতিতে জিতেছে, এটাই তার প্রমাণ। তার কারণ দেখুন, মানুষ যাতায়াত করছে রাস্তা দিয়ে, মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে, কিন্তু মানুষের মনটা আছে কিন্তু সেই মাইকের দিকে। মানুষ শুনতে চাইছে নরেন্দ্র মোদীর মুখ থেকে আজকে আমরা কি বার্তা শুনতে পাবো। এই যে একাধিক জায়গায় নরেন্দ্র দামোদর দাস মোদীর যে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন, খালি পশ্চিমবঙ্গে নয়, আজকে দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে এই রেশনের চাল থেকে শুরু করে মানুষের আয়ুষ্মান ভারত যোজনা থেকে শুরু করে একাধিক প্রকল্প, একাধিক জনহিতকর প্রকল্প যা মানুষকে উপহার দিয়েছে নরেন্দ্র মোদী, তার প্রতিফলন আজকে ঘটছে। আজকে মানুষের ঢল নেমেছে, এবং এই মানুষের ভিড় একটাই জিনিস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে মানুষ শুধু তৃণমূলকে প্রত্যাখ্যান করবেন না, মানুষ শ্রমিকদের কথা অনুযায়ী মানুষ তৃণমূলকে বিসর্জন দিতে প্রস্তুত। এবং 26 সালে যেদিন ভোট ঘোষণা হবে, যেদিন ভোটের কাউন্টিং হবে, সেই দিন শেষ বেলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতে গোলাপ ফুল দিয়ে ফেয়ারওয়েল দিতে পশ্চিমবঙ্গের মানুষ প্রস্তুত। দেখুন, ভবিষ্যৎবাণী তৃণমূল মানেই ভবিষ্যৎবাণী, কারণ তৃণমূল ইহলোকে খুব একটা বিশ্বাস করতে পারে না, তৃণমূল পরলোকে বিশ্বাস করে। এই জন্য আমরা দেখতে পেয়েছি পরলোক যারা গমন করেছে তারা পশ্চিমবঙ্গের যে মিউনিসিপ্যাল ইলেকশন হয়েছে সেখানে ভোট দিয়ে গেছেন। স্বয়ং আমাদের রাজ্য সভাপতির পিতামহ শ্রমিকদার যিনি পিতা, তিনি গত হয়েছেন, কিন্তু তিনিও মিউনিসিপ্যাল ইলেকশনে ভোটটা দিয়ে গেছিলেন, এটা শ্রমিকবাবু জানতে পেরেছিলেন। তাই একটা জিনিস পরিষ্কার, তৃণমূল পরলোকে
এবং অনুপ্রবেশকারীতে যেহেতু বিশ্বাস ভরসা সবটাই রাখছে, তাই ইহলোকের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে 26 সালে। নির্বাচন কমিশনে গিয়েছিলেন এখানকার মনোজ, কিন্তু একেবারে একেবারে কি হার মানতে বাধ্য হলো, সাসপেন্ড করতেই হলো। দেখুন, অ্যাকর্ডিং টু রিপ্রেজেন্টেশনস অফ পিপল অ্যাক্ট 1950 সেকশন 20 অনুযায়ী সুপ্রিম কোর্ট কেন ইলেকশন কমিশনের কোন প্রসিডিওরে কেউ হস্তক্ষেপ করতে পারেন না। ইলেকশন কমিশন একটা স্বশাসিত অর্গানাইজেশন, তাদের ডিসিশন একান্ত তাদের, এখানে কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারেন না। বিহারে এত সুন্দরভাবে একটা এসআইআর হলো, আপনি দেখুন যারা যারা অভিযোগ করেছে, যে যে জাতীয় দলের তকমাধারী মুখোশধারী ভারতীয় জনতা পার্টি বিরোধী নেতারা ছিল, তাদের তো আমি একটা অভিযোগ লিখিত ভাবে দেখতে পেলাম না ইলেকশন কমিশনে। এত এসআইআর হয়ে গেল, 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়লো। ইলেকশন কমিশনের ইলেকশন কমিশনের দেওয়া যে খসড়া, তার মধ্যে কারোর অভিযোগ দেখতে পাওয়া যায়নি। কিন্তু দেখুন কিরম পরিস্থিতি, খালি মোদী বিরোধিতা, ভারতীয় জনতা পার্টির বিরোধিতা, দেশের সরকারের বিরোধিতা করবার জন্য তারা একাধিক জায়গায় মিথ্যাচার মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে। এই যে রাহুল গান্ধী, যিনি জোকার গান্ধী নামে পরিণত হয়েছেন, এই জোকার গান্ধী যতগুলো মানুষকে চিহ্নিত করে বলেছে যে এদের ভোটার কার্ডের নাম তোলা হয়নি, তারা সবাই পরবর্তীকালে কেউ 48 ঘন্টার মধ্যে, কেউ 24 ঘন্টার মধ্যে এসে দেখিয়ে দিয়েছে সবার এপিক নাম্বার রয়েছে। তাই এই এসআইআর নিয়ে যে মিথ্যাচার করা হচ্ছে, আমি আপনাকে বলি 2002 সালে যখন এসআইআর হয়েছিল, সেই সময় 28 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। 2006 বামফ্রন্ট 235টা আসন পেয়েছিল। তার মানে কি বামেদের তো কোনো ভয় ছিল না, সেই সময় রাজ্যে তাদের সরকার। তাহলে আজকে তৃণমূলের এসআইআর নিয়ে এত ভয় কেন? তখন 28 লক্ষ ভোটার বাদ হওয়ার পরেও বাম 235 কেন? আজকে তাহলে তৃণমূল কি মনে করছে যে আজকে এসআইআর হলে কি তৃণমূল 213 থেকে 13টায় নেমে যাবে? আমার মনে হয় তৃণমূল কংগ্রেস যেমন বিজেপির ভবিষ্যৎবাণী করেন, তেমন অন্দরে অন্দরে নিজেদের ভবিষ্যৎবাণীটা করে ফেলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনছিলাম যে বিধানসভা নাকি কারোর নয়, উনি কোথাও একটা বলেছেন। তো বিধানসভা যে কারোর নয় এটা তৃণমূল বলে দিয়েছেন। এবং তৃণমূলের মধ্যে যে পরিমাণে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে, তাতে এসআইআর হয়ে ভোটারকে বাদ দিয়ে লাভ নেই। তৃণমূলের সাংসদ বিধায়ক নিজেরাই নিজেদের দলকে ভোট দেবেন না, লিখে রাখুন।